যেটা বলছিস না যে দেবদার জায়গায় তো জিদ্দা আসছে, ভাই আমি তো বললামই যে দেবদার বাইক আর অ্যাম্বুলেন্সে ইথানল ডালা হয়েছে, খারাপ হয়ে গেছে, ওই জন্য দেবদা এখন আসতে পারছে না, পরে আসবে। পকেটস গুলো একজন হাতে নিয়ে রেখেছিল এবং আমরা সকলেই জানি সে অলরেডি এই ডেটে একটা ফিল্ম আনার কথা ছিল ব্যাড, সেটা সে পিছিয়ে দিল, সেম প্রোডাকশন হাউস থেকে জিনিসটা আসছিল। তো এটা যাই হোক, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলছি না, বাট অ্যাটলিস্ট হয়েছে। দেবদা নিজে চাইলে আসতে পারতো, জিদ্দাকে তো জায়গা করে দিল, খুব ভালো মনের মানুষ তো সে। দেব নিজে বলেছে যে দুর্গাপুজোয় কেন আমি জায়গা ছাড়বো। প্রসেনজিতের সঙ্গে তার অশান্তি হয়েছে, জিতের সঙ্গে তার অশান্তি হয়েছে। দুদিন আগে ইলেকশনের আগেও সে কোনো প্রোগ্রামে জিততে থাকলে পরে সে কিরণ মধ্যে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো, এসব নিয়ে কথাবার্তা হয়েছে। তো দাদাগিরি মানে দেখ, দেবদাই তো আসল দাদা তো এখন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। দাদাগিরি সে চার চার তারিখের আগেও দেখিয়েছে, আর এখন সে অন্যভাবে সে আস্তে আস্তে করে ময়দানটা তৈরি করছে। প্রিভিয়াস সিনেমাগুলো সেরকম বক্স অফিস দিতে পারেনি, সেরকম মার্কেট তৈরি করতে পারেনি। খারাপ কি জানি না, আমার ডাবিং এর সমস্যা লেগেছে। আমি হিন্দি ভার্সনটাই দেখেছি, কারণ যেটা কেন জানি না খুব স্ক্যাটার লেগেছে আমার ট্রেলারটা। আমার বা চুতিয়া নয় বেসিক্যালি যে আমি ওরকম জিনিসপত্র চাইবো, কারণ এই সিনেমার পেছনে যদি এরকম কোনো লোক থাকে যাকে আমি পছন্দ করি না, তো সামনে একজন লোক রয়েছে যে খুব ভালো। একটাই কথা, জিৎ নিজে একজন স্টার, ওর উচিত স্টার ডিরেক্টরের সাথে কাজ করা। কারণ এই সিনেমাটা ফ্লপ যদি যায় তাহলে ওই বসকে নিয়ে বহু বছর ধরে কথাবার্তা শুনছি আমি, ঠিক আছে, বহু কোটি বছর হয়ে গেছে। যেটা বললো যে কোয়ালিটি লোকজনের সাথে মানে কাজ করা উচিত, ওই তেল দেওয়া লোকজন যারা সারাক্ষণ ওই চারটাকে, তাদেরকে বাদ দেওয়া উচিত, এটাই হচ্ছে ব্যাপার। এবার আসলে ফাইনাল আসলে তখন বলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন বাদে একটা পডকাস্ট নিয়ে আমি আসছি আমার চ্যানেলে, ঠিক আছে। আমি জানি অনেকে ওয়েট করেছিল, বেসিক্যালি এই ধরনের পডকাস্ট দেখার জন্য আমাদের একটা অডিয়েন্স আছে আমরা জানি, তার সত্ত্বেও আমরা আনি না। প্রত্যেকবার আমরা ল্যাদ খাই বা কোনো কারণে হয়ে ওঠে না। তো এইবারে ফাইনালি আমরা আসছি অনেকদিন বাদে। আমার মনে হয় লাস্ট পডকাস্ট মেবি হয়েছিল ইলেকশনের পর, ওই স্বর্ণজ্যোতিদা ছিল, প্রত্যয়দা ছিল, ওই পডকাস্টটা লাস্ট হয়েছে, যেখানে আর কি আমরা এক্সপোজ করেছিলাম যে বাংলার কিছু গিরগিটিদের। তো এই মানে পডকাস্টে বেসিক্যালি আলোচনা হবে হচ্ছে 14ই আগস্ট যে সিনেমাগুলো আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আপনারা সকলেই জানেন এছাড়া আওয়ারাপান 2 আছে বলিউডের তরফ থেকে, বাটোয়ারা 1947 আছে, ঠিক আছে, এবং তারপর টক্সিক আছে 26 আগস্ট। সেই প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা হবে। বললে বাবা, না না, ব্রুটালি অনেস্ট, এখন তো এটা খুব উঠে গেছে, ব্রুটালি অনেস্ট। হ্যাঁ, ব্রুটালি অনেস্ট। কোনটা বলো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার বেরিয়েছে বা সংস বেরিয়েছে, টিজার বেরিয়েছে, ওভারঅল যে প্রমোশনাল মেটেরিয়াল যে কটা বেরিয়েছে, তোমার এক কথায় কি রিয়াকশন এবং তোমার কি মনে হয় যে জিদ্দা এবারও মানে একটা ভালো রকম বক্স অফিস দেবে? মানে এটা নিয়ে আমি পুরো শিওর বলতে পারছি না বক্স অফিস ভার্ডিক্ট কি হবে বা বক্স না না, অফিস বক্স কিরকম অফিস হবে। শিওর না, বাট তোমার অ্যাজ আ মানে কি বলবো, মানে অ্যাজ আ বেঙ্গলি মুভি নিয়ে চর্চা করো সেই আচ্ছা আচ্ছা হিসাবে আচ্ছা, তোমাকে বলছি। ট্রেলারটা যে খুব বাজে লেগেছে সেটা আমি বলবো না, ট্রেলারটা ঠিকঠাক ছিল, মানে ওকেই, ঠিক আছে। এবং এই টাইপের সাবজেক্ট না ভীষণই পার্সপেক্টিভ অনুযায়ী চলে, মানে সবাই যে এরকম ধরনের সাবজেক্টকে খুব সুন্দরভাবে নেবে তার কোনো মানে নেই। সেটা অবশ্যই খুব যদি রিসার্চ সম্পর্ক হয়ে থাকে, মানে খুব সুন্দরভাবে সেটাকে ডিটেলে দেখিয়েছে, এমন এমন জিনিস দেখিয়েছে যেটা খুবই রিসার্চফুল, যেটা আমরা বিনয় বাদল দীনেশের ক্ষেত্রে দেখেছিলাম, অরুণ রায় করেছিল, তিনি এখন নেই আমাদের মধ্যে। তো উনি কিন্তু খুব রিসার্চ করে গল্পটাকে তৈরি করেছিল এবং খুব রুটেড রেখেছিল, রুটেড ইন দ্য সেন্স মানে খুব র রেখেছিল, যা হয়ে এসেছিল সেই সময় সেগুলোকে তুলে ধরেছিল। আমার এখনো মনে আছে একটা জেলের সিকোয়েন্স দেখিয়েছিল যেখানে মেয়েদের উপর টর্চার করছে ব্রিটিশাররা, সেটাকে যেইভাবে তুলে ধরেছিল ওই সিনেমাটায়, সেটা আমার মনে হয় না বাংলাতে এর আগে কোনো এরকম মানে পেট্রিয়টিক ফিল্মে আমি দেখেছি। হিন্দিতে আছে দু একটা। তো সেই রকম একটা যদি কিছু হয়ে থাকে, মানে যেখানে লার্জার দ্যান লাইফ অ্যাপিলটাকে ব্যাকফুটে রেখে মানে অথেন্টিসিটিটাকে সামনে রাখবে, তাহলে হয়তো এই সিনেমাটা একটা লং রান নিতে পারে। কারণ এই ফিল্মের যে কনসেপ্টটা, যাকে ঘিরে এই গল্পটা, তাকে নিয়ে কিন্তু এর আগে কোনো ফিল্ম বা কোনো কাজ হয়নি। সেটা একদম পুরো নতুন একটা কনসেপ্ট, মানে নতুন একজন বিপ্লবীকে তুলে ধরছে। তো এটা একটা মানে নতুনত্ব ব্যাপার তো অবশ্যই আছে। আর জিদ্দা যেখানে অ্যাড অন হচ্ছে একটা মাসি অবতার, তাকে মাসি ওয়েতেই প্রেজেন্ট করা হচ্ছে ফিল্মটার মধ্যে। এবার দেখা যাক কি হয়।
আচ্ছা, মানে তোমার মতে এই সিনেমাটা যদি কনসেপচুয়াল খুব ভালো হয়, মানে কনসেপ্ট ভালো হয়, মানে লার্জার দ্যান লাইফ ব্যাপারটাকে বাদ দিয়ে বেসিক্যালি হুম, হুম, কনসেপ্টের উপর যদি দেখা যায়, তাহলে সাবজেক্টটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সিনেমাটা একটা ভালো বক্স অফিস দেবে। আচ্ছা, আমি একদম প্রত্যয়দাকে এই কোয়েশ্চেনটার ভিত্তিতে একটা কোয়েশ্চেন করছি। বাঘা যতীন একটা প্রবলেম ছিল, আমরা সকলেই জানি বাঘা যতীনের যখন আর কি তোমার জানি না কতটা মনে আছে, যখন বেরোনোর আর কি সময় এসেছিল এবং যখন প্রমোশন আর কি হচ্ছিল, একটা খুব রব উঠেছিল যে দেব আবারও অ্যাকশন ছবি করছে, এখানে অ্যাকশন বিশাল পরিমাণে থাকতে চলেছে এবং স্পেশালি বাঘের সাথে যে দৃশ্যটা এখানে মানে আর কি থাকার কথা ছিল বা মানে রয়েছে সিনেমাটা, বাট সেটা মানে বেসিক্যালি যেভাবে প্রমোট করা হচ্ছিল যে আর এর টিম নাকি ভিএফএক্স এর টিম নাকি করেছে সিনেমাটার ওই পার্টিকুলার পোর্শনটা ভিএফএক্স এর কাজ, বাট যখন সিনেমাটা লোকে দেখতে গেছে পার্টিকুলার ওই সিনটা দেখেই লোকেরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তো এই যে এই ধরনের প্রমোশন, এই ধরনের কথাবার্তা সিনেমা রিলিজের আগে এবং সিনেমা যখন দর্শকরা দেখতে যাচ্ছে তখন একরকম একটা আউটপুট পাচ্ছে, তো তোমার কি মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কি সেই রকম কিছু মানে ক্ষেত্রে আর কি সাফার করতে পারে? দেখ, আমার কাছে যেটা মনে হয় যে, শোনা যাচ্ছে? আমার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, 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 আমার যেটা মনে হয় যে, যে কোনো যখন এক্সক্লুসিভ নিউজ যখন আসে না, তখন যেরকম ভাবে ছড়ায় বেসিক্যালি এক্সক্লুসিভ নিউজ গুলো, এবং ওটাকে নিয়ে যেরকম একটু তেল মশলা আরো বেশি উপকরণ দিয়ে যেরকম ভাবে দর্শকের সামনে রাখা হয়, দর্শক ওইগুলোকে খেতে পছন্দ করে, মানে অ্যাটলিস্ট ওটা স্পুন ফিট করে দেওয়া হয়। যে ধর আসছে কোনো একটা জিনিস 5 টাকা যার দাম, কিন্তু দর্শকের সামনে ওটা প্রেজেন্ট করা হয় এই জিনিসটার দাম হচ্ছে 150 টাকা। এবার দর্শক তাদের মাথায় জিনিসটা সেট হয়ে গেল যে 100 টাকার জিনিসটা পাবো, ঠিক আছে। এইবার গিয়ে যখন দেখছে আমি তো ভাই 150 টাকার জিনিসটা পাচ্ছি না, আমাকে তো বলা হয়েছিল 150 টাকার জিনিসটা পাবো, আমি পাচ্ছি 5 টাকার জিনিস। এবং এই যে ফ্যান হওয়া আর ফ্যান ক্যাটারিং করা, এই দুটো মধ্যে যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে, এবং এখানে যে লেভেলের ফ্যান ক্যাটারিং হয় কোনো একটা সাবজেক্টকে নিয়ে, কোনো একটা বিষয়কে নিয়ে, সে প্রমোশনাল যে কোনো জিনিসপত্র হোক, সেটাকে এমন বাড়িয়ে চাড়িয়ে ভাবে প্রমোট করার একটা যে প্রবণতা, সেটা এত বিচ্ছিরি পর্যায়ে গিয়ে যখন পৌঁছায়, তখন দর্শক তখন ওই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়। তারা তখন উল্টাপাল্টা কথাবার্তা বলে, তখন খিস্তিকামারি করে। অন্যজ্যোতিদার কাছে আসবো। এই যে কোয়েশ্চেনটা আমি প্রত্যয়দাকে করলাম সেটা তোমাকেও করছি। দেখ, প্রথম কথা হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে আমি আমি যেটা মনে করি না, জিতের এবার কমার্শিয়াল ফিল্ম করার যে জিনিসপত্রগুলো এবার এগুলো বন্ধ করা উচিত। ঠিক আছে, যেই জনরের ফিল্ম সেই জনরাকে সেই জনরের মতো করে সেই রকম স্টোরি টেলিং সেই টোনটা মেনটেন করা উচিত। এই সিনেমাটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারের উপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে, যে ফিল্ম প্রডিউস করেছে, ডাকাতি করেছে, আবার সে বিপ্লবীও ছিল। এটা যত না বেশি মশলা ফিল্মের মতো শুনতে লাগে, এটাকে যদি একটু আর্ট হাউস টোনের সাথে একটু হার্ড কোর জিনিসপত্র মিশিয়ে যদি তৈরি যদি হতো, তাহলে এই সিনেমাটা অনেক বেশি ভালো হতো। আমরা যখন মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের যখন কথা বলি না, সেখানে হিরোর সবকিছু খুব পজিটিভ। এখানে হিরোর সবকিছু কিন্তু পজিটিভ কিন্তু ছিল না। এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো যথেষ্ট অ্যাম্বিগুয়াস, ওকে, যেগুলো নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন তোলা যায়। এবারে দেখ, জিদ্দার ফিল্ম সবসময় একটা মানে ওই কমার্শিয়াল এলিমেন্ট রাখতেই হবে। আমার কোথাও গিয়ে মনে হয় যে এই গল্পটা যদি একটু অন্য টোনে যদি বলা হতো অনেক বেশি বেটার হতো। ট্রেলার কাট আমার তো পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগেনি, কিন্তু স্কেলটা আমার ভাল লেগেছে, পারফরমেন্স ভাল লেগেছে, 9খানা Action লুক scene রয়েছে গুলো? সেগুলো আমার যথেষ্ট বেশি ভাল লেগেছে, ওকে। অ্যাকশন বা সিন গুলো? হ্যাঁ, অ্যাকশন সিনগুলো আমার মোটামুটি খারাপ লাগেনি, ওকে। হুম। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি খুব একটা আশাবাদী নই এই সিনেমাটাকে নিয়ে, ঠিক আছে, ওকে। তার কিছু সার্টেন কারণ আছে। এবার কেউ কেউ ভাবতে পারে যে আমি ইচ্ছা করে এই সিনেমাটাকে আমি চাইছি ফ্লপ হোক, বা সেটার ব্যাকগ্রাউন্ডে অন্যরকম একটা গল্প রয়েছে, বাট আমি সেসব সেসব মানে আমি অতটাও চামার বা চুতিয়া নয় বেসিক্যালি, যে আমি ওরকম জিনিসপত্র চাইবো। কারণ এই সিনেমার পেছনে যদি এরকম কোনো লোক থাকে যাকে আমি পছন্দ করি না, তো সামনে একজন লোক রয়েছে যে খুব ভালো। আমি বললাম অভিরূপ ঘোষের লাল যে সিনেমাটা এসেছিল, আমি মৃগয়া সিনেমাটার কথাই বলি।
আমার কিন্তু ভালো লেগেছিল, আমি কিন্তু ভালোই কিন্তু বলেছি, ওকে। হুম। আর জিতের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, যে কি জিদ্দার যারা ফ্যান রয়েছে না, ঠিক আছে, এই ফ্যান বেসটা না খুব আনক্লিয়ার একটা ফ্যান বেস। শহরের মানুষ যারা সোনাদা বা একেন বাবু দেখতে যাচ্ছে, বা যারা অর্ধাঙ্গিনীকে 3-5 কোটির ব্যবসা এনে দিচ্ছে, তাদেরকে ক্যাটার করে বা তাদের নজরে আসে এরকম একটা ফিল্ম বানানো উচিত জিতের বলে আমার খুব মনে হয়। তাই বলে আমি বলছি না যে ফ্যামিলি ড্রামা। আমি মনোযোগটা এখানে তোমায় কাউন্টার করছি, যদি সবাই এক ধরনেরই কাজ করে তাহলে ভ্যারিয়েশনটা হবে কোথায়? আজ দেব সে বলছি, আমি মোটেই বলছি না যে জিৎ একটা ওরকম মানে আদ বলদ ক্যারেক্টার একেন বাবুর মতো, বা ওই আবিরের ওই মানে মানে দামরা মারাকা একটা ওই গোয়েন্দা, ঠিক আছে, খুব ইন্টেলেকচুয়াল মনে মুখ চোখ করে একটা কবিতার লাইন দিয়ে মিলিয়ে কোথায় কোন কোন গর্তে বাঘ হেগে রেখেছে তার তলায় গুপ্তধন পেয়ে গেল, ঠিক আছে, ওরকম ফিল্ম করতে আমি বলছি না। আমি বলছি কি যে ভাই, এই যে ধর অরুণ রয় যেই যেই ফিল্মটার কথা সুপ্র প্রথমেই যে ফিল্মটার কথা করলো, বিনয় বদল দীনেশ, হ্যাঁ, ওই রকম ঘরানার একটা ফিল্ম জিদ্দা যদি করে, ওই ফিল্মের মধ্যে সমস্যা ছিল কি, যে অ্যাকশন সিনগুলোতে বাজেট ছিল না, অ্যাকশন ওরা ভালো করার চেষ্টা করেছে, ভায়োলেন্স রয়েছে, কিন্তু কোরিওগ্রাফি সেই অর্থে কিছু নেই। সেটা যদি ওই ওই রকম একটা ফিল্ম জিদ্দা করে তাতে বাজেট দিয়ে যদি সেটাকে আরো এক্সপ্যান্ড যদি করতো, তাহলে অনেক বেশি ভালো হতো। এই ফিল্মের টোনে একটা সমস্যা আছে। এই ফিল্মটা দেখে না মাসি কমার্শিয়াল ফিল্মের মতনই মানে হয় মনে, প্যাট্রিয়টিক ফিল্মের জায়গায়, বা একটা এটা তো বেসিক্যালি একটা একটা বিপ্লবীর আত্মকথা, ঠিক আছে, তার থেকে অনেক বেশি মনে হয় যে ভাই অনেক বেশি তোর কমার্শিয়াল জোনের বলে আমার মনে হয়, ঠিক আছে, যেটা যায় না। এটাও কিন্তু ইন্টারভিউতে অনেক জায়গায় উঠছে যে বিপ্লবীর আত্মকথা কিন্তু বলা হবে না, কেন তার কি কি কৃতিত্ব রয়েছে, বিপ্লবের সময়টায় কি করেছে, তারপরে তার পরবর্তীতে হ্যাঁ বলছি মানে যে একজন কথা বলার সময় বাকিরা মাইক গুলোকে মিউট করে রাখ, তাহলে অডিয়েন্স মাইকটা অফ করো, ওই জন্যই বলছিলাম যে একটা না মানে ইয়ে আসছে, ক্যাওয়াস আসছে পাশে। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, পুরোপুরি ভাবে যে যে কটা আমি ইন্টারভিউ দেখলাম, রিসেন্ট টাইমে যত কটা ইন্টারভিউ দেখলাম, এই জিনিসটা উঠে এসেছে, যেহেতু মানুষ জিদ্দা এবার তিনি একটু কমার্শিয়াল ঘেঁষা জিনিসপত্র পছন্দ করেন, এবং আমার যতদূর মনে হয় এই সাবজেক্টটা ইন্টারেস্ট মানে গ্রো করার পেছনে কারণটা হচ্ছে যেহেতু এতগুলো ক্যারেক্টার, এতগুলো লুক থাকতে চলেছে, এবং দুটো টাইম লাইনে একটা গল্প হতে চলেছে, এইটার জন্য হয়তো ভাই আজকে প্রত্যয় ইন্টারনেট প্রত্যয়কে পুরোপুরি বিট্রে করছে ভাই, ঠিক আছে, প্রত্যয় বলতে চাই যে এবার প্রত্যয়কে আটকে দিচ্ছে, বাট প্রত্যয়কে এই পদে খুব হ্যান্ডসাম লাগছে। একটা স্ক্রিনিং কমিটি আরম্ভ হয়েছিল, তোমরা সকলেই জানো যে ইয়ে ইলেকশনের আগে তো একটা ছিলই বড় সড় ভাবে, ওটা দাপট বসিয়েছে প্রত্যেকটা হলে প্রাইম টাইম দিতে হবে বাংলা সিনেমাকে, নইলে জায়গা দেবো, নইলে চালাতে দেবো না, এই করতে দেবো না, টোলাবাজি সিস্টেম যেটা হয়েছিল আর কি, যে চলুক না চলুক বাংলা সিনেমাকে প্রাইম টাইমে দিতে হবে। এইবার এই যে এখন একটা পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনের মধ্যে কিন্তু আমরা কোনো রকম প্রাইম টাইম শো বা এরকম যে স্ক্রিনিং কমিটি, সেগুলোর কোনো কিন্তু এখনো বডি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এখনো পর্যন্ত। এবার ধরো আজকে আমরা টু বাটোয়ারা 1947 এই দুটো হিন্দি ছবি রিলিজ হচ্ছে। আমি বলছি না দুটো হিন্দি ছবি বিশাল হাইপ আছে, হয়তো নেই, মোটামুটি হাইপ আছে, আওয়ারা পান টু এর হয়তো একটু বেশি আছে, বাটোয়ারা ঠিকঠাক আছে, হাইপ আছে। এবার ছবিগুলোর মেরিট অনুযায়ী আর কি চলবে। ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটো ছবি আসছে, এই দুটো হিন্দি ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের থেকে, সেটা তোমরাও জানো ভালো মতন এবং অডিয়েন্সও জানে। সেই সিনেমার থেকে কিন্তু দেখার অডিয়েন্স বেশি রয়েছে, স্পেশালি আমি যদি আওয়ারা পান টু এর কথা বলি। তো কোথাও গিয়ে হল মালিকরাও চেষ্টা করবে যে ভাই আওয়ারা পান টুকে বেশি শো দেবো, এবং তুমি এখনই বুক মাই শো খুললে দেখতে পারো, নবীনের দুটো করে শো পড়েছে, আওয়ারা পান টু দুটো করে শো পড়েছে, বাটোয়ারা একটা শো পড়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার ধরো ব্যাপারটা এমন হলো যে ধরো দুটো সিনেমাই ভালো হলো না, আওয়ারাও চললো না, আওয়ারা পানও চললো না, তোমার বাটোয়ারাও চললো না। এই যে বাংলা সিনেমা যেহেতু ইনিশিয়ালি শোটা পেলো না, তাহলে কি কোথাও বাংলা সিনেমাটা এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সাফার করতে পারে? তোমার কি মনে হয় সুপ্রদা? না, সাফার করবে না, একটাই কারণ হচ্ছে বাংলা সিনেমা কিন্তু আমাদের ইস্টার্ন জোনেই বেশি
প্রিভ্যালেন্ট, আর কোথাও সেইভাবে নয় ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হচ্ছে সোলো রিলিজ পেয়েছে, এইটা কিন্তু সাধারণত হয় না। মানে এই সব এজেন্ডা যেগুলো নিয়ে তুই কথা বলি এই চলাকালীন তখন কিন্তু এই সব মানে পকেটস গুলো একজন হাতে নিয়ে রেখেছিল, এবং আমরা সকলেই জানি সে অলরেডি এই ডেটে একটা ফিল্ম আনার কথা ছিল ব্যাড, সেটা সে পিছিয়ে দিল, সেম প্রোডাকশন হাউস থেকে জিনিসটা আসছিল। তো এটা যাই হোক, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলছি না, বাট অ্যাটলিস্ট হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা সোলো রিলিজ, তো সোলো রিলিজ হিসাবে কিন্তু এটার মার্কেট ভ্যালুটা বা মার্কেট স্পেসটা অনেকটা বেশি। এবার যারা বাংলা সিনেমা দেখতে চায় বা জিতের ফ্যান্ডম যারা আছে তারা কিন্তু এই সিনেমাই দেখতে যাবে, সে যতই আওয়ারাপান 2 আসুক, বাটওয়ারা 1947 আসুক, যাই আসুক। হ্যাঁ, এবার যদি এই যেটা বলি শো টাইমিং কিন্তু বাংলা সিনেমার যে কোনো টাইমের আগেও কখনো বেশি থাকতো না, সেটা কিন্তু হিন্দির বা ইংলিশের চলাকালীন একটু কমই দেওয়া হতো। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই যে প্রাইম টাইমটা পেয়েছে 4:30 4:30 যে টাইমটা পেয়েছে, এটা কিন্তু একটা বেশ ভালো টাইম পেয়েছে। এরকম টাইপের টাইম কিন্তু সাধারণত সব বাংলা সিনেমা দেওয়া হয় না যদি বড় বড় রিলিজেস আসে। তো আমার মনে হয় না এটা কিছুভাবে হ্যাম্পার করবে। আর যদি আওয়ারাপান 2 আর বাটওয়ারা সেইভাবে ভালো না হয়, তো যদি এই ফিল্মটা ওয়ার্ড অফ মাউথে বেশি এগোয়, তো অবভিয়াসলি শো কিন্তু পরবর্তী টাইমে পেতেও পারে। কারণ এরকম অনেক হয়েছে যে শো ইনিশিয়ালি পায়নি, পরে গিয়ে শোজ গুলোকে আবার বাড়ানো হয়েছে বা অনেক জায়গায় নেওয়া হয়েছে, যেহেতু সেই জায়গাটা শোটাকে তখন স্পেস আউট দেওয়া হয়নি। তো আমার মনে হয় না সেটা খুব একটা বেশি হ্যাম্পার করবে বাংলা ফিল্মকে সামহাউ। তোর কোশ্চেনটা আমি জানি, তো আমি ডাইরেক্ট উত্তরে যাচ্ছি, ঠিক আছে? উত্তরটা হলো গিয়ে যে দেখ, এটা হচ্ছে গিয়ে কলিযুগ। লোকে বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েরা তারা ইমরান হাশমির চুম্মাচাটি দেখতে অনেক বেশি ইন্টারেস্টেড। বাকি যারা রয়েছে তারা ভাই সানি দেওয়াল কিভাবে চিৎকার করছে, পাকিস্তানে ঢুকে পাকিস্তানে থেকে কি করে একটা হিন্দু মহিলাকে উদ্ধার করছে। দেখ, সোজা কথা, লোকের এইটা হচ্ছে গিয়ে বক্তব্য অথবা মাইন্ডসেট যে ভাই আমি 150 200 300 টাকা দিয়ে সিনেমা দেখবো, বাংলা সিনেমার বাজেট কি থাকে 2-3 কোটি 4 কোটি 5 কোটি বাজেট হবে, এরা 50 কোটি 100 কোটিতে ফিল্ম বানিয়েছে, আমি ওটা দেখতে যাবো, ওটাতে বেশি এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে, ঠিক আছে? এবারে হ্যাঁ, সার্টেন কিছু লোকজন রয়েছে যারা জিদ্দার ফ্যান, যেরকম আমি তোকে বলছি, আমি 3টে সিনেমার মধ্যে জিদ্দার সিনেমাই সবার আগে দেখতে যাবো। সেটা যদি আমি ইউটিউব করতাম তাহলেও যেতাম, যদি ইউটিউব না করতাম তাহলেও হয়তো আমি যেতাম, কারণ আমার এই ভাটের এই আওয়ারাপান বা ভাটের বাটোয়ারা দেখার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, এখন ব্যাপার হচ্ছে কি, তুই যেটা বলছিস না যে দেবদার জায়গায় তো জিদ্দা আসছে, ভাই আমি তো বললামই যে দেবদার বাইক আর অ্যাম্বুলেন্সে ইথানল ঢালা হয়েছে, খারাপ হয়ে গেছে, ওই জন্য দেবদা এখন আসতে পারছে না, পরে আসবে, ঠিক আছে? মানে এই যে মানে লোকে বলছে যে খুব ভালো বন্ডিং, দেখো দেবদা জিদ্দাকে ছেড়ে দিল জায়গা, দেবদা নিজে চাইলে আসতে পারতো, জিদ্দাকে তো জায়গা করে দিল, খুব ভালো মনের মানুষ। তো সেই বিষয়ে তুমি কি বলতে চাও? এটা তো মার্কেটে আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, দেবদার যারা ফ্যান তারা একটু অন্য লেভেলেরই লোক। দেব নিজে বলেছে যে দুর্গাপুজোয় কেন আমি জায়গা ছাড়বো। প্রসেনজিতের সঙ্গে তার অশান্তি হয়েছে, জিতের সঙ্গে তার অশান্তি হয়েছে। 2 দিন আগে ইলেকশনের আগেও সে কোনো প্রোগ্রামে জিদ্দা থাকলে পরে সে কিরম ভাবে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো, এসব নিয়ে কথাবার্তা হয়েছে তো। আর এই যে ব্যাড সিনেমার যে প্রমোশন এখন যদি বেরোতো তাহলে এই লাস্ট কিছু মাস এগুলো করতে হতো। দেবদা এই সময় ব্যস্ত ছিল, দেবদা তো এখন নতুন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছে না, দিল্লি ফিল্লিতে গিয়ে দেবদার গাল টিপে দিচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, সরি চিফ মিনিস্টার, ঠিক আছে? দেবদা ব্যস্ত ছিল, ঠিক আছে? দেখ, তুই আমার থেকে ধর 500 টাকা পাস, আমি তোকে প্রথমে বললাম তোকে আমি ফেরত দেবো না, তুই কি করে নিবি? তারপর আমি তোকে বললাম এই নিয়ে তোকে 200 টাকা, তখন তোর আমাকে হিরো বলে মনে হবে। দেবদার ব্যাপারটা এক্স্যাক্টলি ওই রকমই। এরকম কিছু না যে দেবদা একদম থালা সাজিয়ে নাও বাবা তুমি করো। দেবদা ওদিকে আবার কোন কি কুইজ বলার কি শো করছে, মানে দেবদা কি লেভেলের ইন্টেলেকচুয়াল মানুষ বাবা, মানে হ্যাঁ ওই যাই হোক হোয়াট এভার, ঠিক আছে? দাদাগিরি মানে দেখ, দেবদাই তো আসল দাদা তো এখন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? দাদাগিরি সে 4 তারিখের আগেও দেখিয়েছে, আর এখন সে অন্যভাবে সে আস্তে আস্তে করে
ময়দানটা তৈরি করছে। তো হ্যাঁ, এখন কেউ যদি এটা বিশ্বাস করতে চায় যে দেবদা জিদ্দাকে খুব ভালোবাসি ওই জন্য জায়গা ছেড়ে দিয়েছে, তো বিশ্বাস করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেন আমাদের সামনে যাতে বলতে যাতে না আসে, কারণ সব লোক অত বেশি গণ্ডমূর্খও না, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকের কাছে আমি আসছি এবারে। আওড়াপান 2, বাটোয়ারা 1947, এই দুটো সিনেমা তো আসছে তুমি জানো, এবং তার সাথে এই সিনেমাটাও রিলিজ করছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, একই ডেটে। এবার যে ব্যাপারটা হচ্ছে যে এই যে কোথাও গিয়ে হিন্দি সিনেমা বেশি শো পাচ্ছে এবং বাংলা সিনেমা শো পাচ্ছে না, এবার কিছু একদল মানুষ আসবে যারা সত্যি বলছি তাদের মানে এই সিনেমা ভালো হোক বা না হোক তাদের যায় আসে না, তারা বাংলা পক্ষ থেকে বেসিক্যালি আসে। এবং দেখেছো বাঙালি হয়ে বাংলা সিনেমাকে শো দিল না, দেখেছো বাঙালি হয়ে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও, মানে এই এই সব লোকদের জন্য, মানে লোকদের তুমি কি বলতে চাও আর কি? এইগুলো হচ্ছে অকারণ যুক্তিতর্ক। ঠিক আছে, যারা ডিস্ট্রিবিউটার, যারা হল মালিক, ঠিক আছে, তাদের কাছে রীতিমতো জিনিসপত্র আসে, তাদেরকে বলে দেওয়া হয় যে এ কটা শো চালাতে হবে। এবার তাদের কিছু করার নেই। ওদেরকে যদি বলে দেওয়া হয় যে বাটপাড়ার 6টা শো দিতে, আওয়ারাপানের 7খানা শো দিতে, ঠিক আছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের 2টো শো দিতে, ওরা তাই দেবে। ওরা জানে বাংলার থেকে হিন্দির অডিয়েন্সটা বেশি। আমাদের এখানে যদি কল্যাণী, যেমন আমার কাছের সিনেমা হল হচ্ছে সঙ্গম, সঙ্গমে যে সিনারিওটা দেখি, প্রত্যেকটা মোটামুটি কম বেশি বাংলা সিনেমা আসে, হিন্দি সিনেমাও আসে, ইংলিশ সিনেমা আসে, প্রত্যেকটা সিনেমারই কিন্তু ভালো ক্রেজ থাকে, ভালো লোক থাকে। এবং যেহেতু দিনটা যেহেতু ভালো বাছাই করেছে, যেহেতু 14ই আগস্ট, এটা একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, 15ই আগস্ট। কিন্তু পাশাপাশি বুঝতে হবে এই সিনেমাটা কিন্তু প্রত্যেক বছর যে কোনো সিনেমার ক্ষেত্রেই আসে। আজকে শুধু জিদ্দা সিনেমা এত বছর বাদে আনছে বলে যে দর্শক হল ভরিয়ে যাবে, এই যে এত প্রমোশন হচ্ছে, এত টিভিতে, এত বড় বড় চ্যানেলে দেবদার বলছি, সরি, জিদ্দার যে ইন্টারভিউ আসছে, এত লোকে এত কথা বলছে। এবার দিনের শেষে ওটাই কথা, এত লোক যে ভিউ করছে, এত লোক যে দেখছে, কয়টা লোক টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবে? এরা কিন্তু শুধুমাত্র ওই মুমেন্টটাকে দেখবার জন্য আসছে। এই যে যারা এত লোক, আমি জানি না ওই ট্রেলার লঞ্চের দিন কত লোক হয়েছে, ঠিক আছে। এবার এই লোকগুলো কি একদম 100% তারা সিনেমা হলে ওই দিন সিনেমা হলে টিকিট কেটে দেখতে যাচ্ছে? এই যে যারা এত চিৎকার চেঁচামেচি করছে কমেন্ট বক্সে, তারা কি একদম শিওরলি টিকিট কেটে যাচ্ছে? আজকে এই যে সিনারিওটা প্রত্যেক সময়, সেটা শুধু জিৎ বলে না, সেটা অন্যান্য যে কোনো স্টারের ক্ষেত্রে, আজকে দায়ভারটা কার? দেখ, খারাপ ভালো সিনেমা সেটা তো সিনেমা রিলিজের পর বোঝা যায়, তাই না? আজকে সিনেমাটা যদি চলে, যদি ওয়ার্ড অফ মাউথে চলে, যেগুলো পজিটিভ হয়, তাহলে খুব ভালো। এবার দর্শক যেই লেন্স দিয়ে দেখে আর আমরা যারা সিনেমা রিভিউ করি, আমরা যেই লেন্স দিয়ে দেখি, দুটোর মধ্যে তো কিঞ্চিত তো পার্থক্য আছে, ঠিক আছে। হাতের 5টা আঙ্গুল সমান নয়। আমি যদি অ্যাজ এ ফ্যান, জিদ্দার ফ্যান হিসেবে দেখি, আমার কাছে একরকম যুক্তিতর্ক ধারণা থাকবে। আমি যদি এটাকে যদি একটা রিভিউয়ার হিসেবে যদি চিন্তা ভাবনা করি, এর মধ্যে কোন দিকটা ভালো, কোন দিকটা সেই জায়গাটা দিতে পেরেছে, কোন দিকটা একটু খামতি আছে, আমি এইগুলো খুঁটিনাটি গুলো বার করব। পার্থক্য হচ্ছে এটাই। এবার হিন্দি সিনেমা আসলে মোটামুটি ওটা যেটা স্বর্ণ বললো, যে এন্টারটেনমেন্ট একটা ফ্যাক্টর কাজ করে। এবং এই জিনিসটা তো বহু বছর ধরে হয়ে আসছে না, যে জিদ্দার যে প্রিভিয়াস সিনেমাগুলো সেরকম বক্স অফিস দিতে পারেনি, সেরকম মার্কেট তৈরি করতে পারিনি, ঠিক আছে। এইবার এইটা হচ্ছে বলতে গেলে শেষ সুযোগ আমার কাছে অন্তত, ঠিক আছে। এটাতেও যদি সেরকম ভাবে শাইন না করে, তাহলে একটা তো আবার কেওয়াস সৃষ্টি হবে, ঠিক আছে, অনেক কথা শুনতে হবে। কিন্তু মোটামুটি যেরকম ইন্টারভিউ এর ভিত্তিতে আমি বলছি, যেরকম টোটা রায়চৌধুরী যে কথাটা বলছেন ইন্টারভিউতে এসে, জিদ্দা যেরকম বলছেন যে এই আপনারা যখন দেখবেন একটা অন্য পথিকৃৎ বসুকে আপনারা চিনতে পাবেন। এবার জিদ্দা যখন মুখ দিয়ে কথাটা বলেছে, তা দেখা যাক, ভরসা করা যাক, যতক্ষণ না সিনেমাটা দেখছি, এক্সপিরিয়েন্স করছি, আলাদা করে কিছু বলতে চাইছি না। এবার দেখা যাক কে কিরকম বা কয়টা শো সংখ্যা দেয়। দেখ, বাংলা থেকে তো হিন্দি মোটামুটি চলবে, যদি হিন্দিগুলো সেই লেভেলের যদি বিজনেস না করতে পারে, বা সেই লেভেলের যদি দর্শক টানতে না পারে, তাহলে আলাদা কিছু হবে না। এবং আমার দেখ, ট্রেলার আওয়ারাপানের এমন কিছু আমার হাইফাই লাগেনি, ঠিক আছে, ওই মোটামুটি
আর ঠিকঠাক ওই আওয়ারাপানের যেহেতু একটা ভ্যালু যেহেতু আছে, ঠিক আছে, তা আমার ওই জায়গাটা ভালো লাগে। দেখতে তো সবকটাই যাবো অবশ্য, এবং রাজকুমার সান্তোষী আর সানি দেওয়াল এই ডেডলি কম্বিনেশনটার একটা যেহেতু আলাদা ভ্যালু আছে, তো দেখা যাক কেমন ভাবে কাজটা করবে। এবার দেখা যাক, 3টে সিনেমাই আসছে অনেকদিন পর, একটা ওরকম একটা পুজো পুজো একটা ভাইব একটা কাজ করছে, মানে স্বাধীনতা বোধ থেকে ওরকম পুজো পুজো একটা ভাইব কাজ করছে, মানে জিদ্দা আসছে, যাই হোক সেলিব্রেশন হবে এই। আচ্ছা, স্বর্ণজ্যোতিটার কাছে আমি আসবো। দেখো, আমি তোমাকে দুটো কোয়েশ্চেন করবো। সবার প্রথম হচ্ছে, এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেটা কি ভালো নাকি খারাপ সেটা তুমি বলবে। আর দ্বিতীয়ত হচ্ছে পথিকৃৎ বসু অ্যাজ আ কমার্শিয়াল ডিরেক্টর, তোমার কি মনে হয় তার কি সত্যি সেই ভিশন আছে, সে কি সেই ভিশনটাকে ক্র্যাক করতে পারে? পথিকৃত বসুকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার খালি একটাই কথা, জিৎ নিজে একজন স্টার, ওর উচিত স্টার ডিরেক্টরের সাথে কাজ করা। এটার কোনো চয়েস ফয়েস না, এটা জিতকে করতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। জিতকে যদি একটা ক্লিন হিট যদি দেখতে যদি হয়, তাহলে কোনো একটা বড় স্টার ডিরেক্টরের সাথে জিতকে কাজ করতে হবে, একদম পরিষ্কার। আর যদি নতুন কোনো ডিরেক্টর যে কমার্শিয়াল ফিল্ম করবে, সেটা যদি করতেই যদি হয়, 10 কথার এক কথা জিতকে অভিরূপ ঘোষের সঙ্গে, নয়তো তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে, মুখোপাধ্যায় না চট্টোপাধ্যায় আমার খেয়াল পড়ছে না, পারিয়ার যে ডিরেক্টর, ঠিক আছে, আর নয়তো অরিজিৎ সরকার বলে একজন আছে, যে ওই রেস্টিন প্রেম, তারপর ওই টুম্পা সোনা গানের ডাইরেক্টর যে রয়েছে, ঠিক আছে, ওই ওই সিরিজগুলো যে দেবের কথা বলবো, যে তোমার রাবণ করেছিল তার সাথেও কিন্তু করা না 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 না। হ্যাঁ, কেন? না ভাই, অশিক্ষিত লোক, ঠিক আছে, ওকে। এই এই তিনজনের কথা আমি এই জন্যই বলছি, কারণ দেখ, আমি আমার গাঁটের গড়ি দিয়ে হোক বা সময় নষ্ট করেই হোক, আমি বাংলা সিনেমা দেখি। আর অনেকে বলে না যে এগুলো তো আপেক্ষিক, তোমার মনে হচ্ছে এরা সেরা, এরাই সেরা। এদের যে কোনো বাংলা কাজ গিয়ে কেউ উঠিয়ে কেউ দেখুক, এরাই সেরা। কেউ গিয়ে টাইম আপ দেখুক, এরাই সেরা। পারিয়া কেউ গিয়ে দেখুক, এরাই সেরা। পারলে এরাই পারবে, এদের মধ্যে সেন্সিবিলিটি রয়েছে যে কমার্শিয়াল ফিল্ম বা কমার্শিয়াল এলিমেন্টের সাথে আর্ট এলিমেন্ট মিলিয়ে কি করে ফিল্ম করতে হয়, এদের মধ্যেই সেন্সিবিলিটিস গুলো রয়েছে। অথবা জয়ব্রত দাস, ঠিক আছে, আরো কিছু ডিরেক্টর এখানে রয়েছে, আরো কিছু ডিরেক্টর রয়েছে যাদের নাম আমি এই মুহূর্তে আমি করতে পারছি না, কিন্তু যদি নতুন লোকের সাথে কাজ করতে হয় তো তাহলে এদের সাথে করুক, এদের সাথে যেন কথা বলে। আর না হলে পরে আমি তো বলবো জিতের উচিত সৃজিত মুখার্জি নয়তো শিবপ্রসাদ, এদের দুজনের মধ্যে কারোর সঙ্গে ফিল্ম বানাও। এখন অনেকে রিঙ্গোর নাম করতে পারে, রাজ চক্রবর্তীর নাম করতে পারে, হ্যাঁ হলে পর ভালোই হয়, হ্যাঁ, হলে পর রাজ ভালোই হয়। চক্রবর্তীর সাথে কিন্তু করা যেতে পারে, রবি কিনাগির সাথেও করা যেতে পারে। কিন্তু তাদের মাস সেন্সিবিলিটি রয়েছে, কমার্শিয়াল সেন্সিবিলিটিটা রয়েছে, যতই remake। এবার ব্যাপারটা হচ্ছে কি যে দেখ, না ভাই, আমি পার্সোনালি সৃজিত মুখার্জি বা শিবপ্রসাদ মুখার্জির সাথে চাই না। ওই ওই ওটা তো ঘেরাবে, তারপর নিয়ে ওই রক্তবীজ বানাবে, আরে ধ্যারালে পরেও সিনেমাগুলো পয়সা তো কামাবে, পয়সা কামালে পরে সেই পয়সা আবার রিইনভেস্ট করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। তুই আরেকটা কোয়েশ্চেন কি করে দিলিস? আর আমি ওই করলাম যে প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেটা কি ভালো কি বলে বিপ্লবী কে বলে রাখা? দেখ, আমি একটা শুনেছিলাম যে কি 13 তারিখে নাকি ইন্টারভিউ পাবলিশ করতে হবে, আমি তো দেখলাম আজকে অনেকেই করে দিয়েছে। এবার এই 13 তারিখে ইন্টারভিউ পাবলিশ করার বুদ্ধি যেই পিআর এর মাথা থেকে এসেছিল আগে, আমি শুনলাম অনেককে নাকি ইনভাইটে লেখা ছিল। প্রথম কথা, ওকে তো চাকরি থেকে লাত মেরে যেন বার করা হয়, ঠিক আছে। আর জিদ্দার যে অফিস না, জিদ্দার অফিসের রিসাফেল হওয়ার খুব দরকার রয়েছে, বিশেষ করে জিদ্দার পিআর টিম বা পিএ বা অ্যাসিস্ট্যান্ট, এদেরকে ধরে বলা উচিত যে বাবা তুমি আমার সাথে অনেকদিন কাজ করেছো, এবার তুমি অন্য লোকের মাথাটা গিয়ে খাও, ঠিক আছে। আর জিদ্দার আশেপাশে না ইয়েস ম্যানের সংখ্যা অনেক বেশি, যে কেউ দাঁড়িয়ে বলবে যে দাদা এটা কিন্তু ফালতু, ওই সাহসটা কারণ নেই। আর জিদ্দার নিজে খুব কিরকম বলতো, যে মানে সবার কথা শুনে একটা কাজ করা টাইপের লোক। এবার দেখ,
যারা সবার কথা শুনে কাজ করে না, যে সবার ওপিনিয়নকে যারা খুব গুরুত্ব দেয়, লাইফে বাসটা এরাই খায়। সালমান খানকে তুই দেখ, সালমান খান নিজের ফিল্মে সব ওর বাড়ির চাকর বাকর, এই ভাই সেই ভাই, এদেরকে নিয়ে সালমান খানেরই আলটিমেটলি গিয়ে ক্ষতিটা হয়েছে। ঠিক আছে, জিদ্দারও সেই সেম ক্ষতিটা বহু বছর ধরে হয়ে আসছে। জিদ্দার তো উচিতই না যে নিজের প্রোডাকশন হাউসে কোনো ফিল্মে এখন কাজ করা। জিদ্দার উচিত অন্য কোনো স্টুডিওর আন্ডারে, অন্য কোনো ডিরেক্টরের আন্ডারে গিয়ে শুধুমাত্র অ্যাক্টর হিসেবে গিয়ে কাজটা করা। ওকে, আর যদি নিজের এখান থেকে করতেই যদি হয়, তাহলে ভাই একটু ডিফারেন্ট কথা বলে বা একটু অপোজিং কথা বলে, সেরকম কাউকে নিয়ে কাজ করা উচিত। আর প্রমোশন দেখ, এই যে দেখ, জিদ্দা হলিউড কাঁপিয়ে দিল, এ কি শুরু করেছে জিদ্দা। জিদ্দার সব থেকে বড় ক্ষতি করছে কি এই কতগুলো ছাপড়ি ইউটিউবার, এদের মতো বড় ক্ষতি জিদ্দার কেউ করে না। কারণ এরা সারাদিন নিজের পকেট ভরানোর জন্য জিতকে নিয়ে কথা বলে, ঠিক আছে। আর শিক্ষিত অডিয়েন্সরা এদের থোবড়া দেখে ভাবে যে এই মালগুলো জিতকে নিয়ে এত কথা বলছে ভাই, তো আমি এই সিনেমা দেখবো না। এটা একটা ফ্যাক্ট। তুই আজকে ভাব না, যদি চারখানা লিটারালি ছ্যাঁচড়া লোক তোকে নিয়ে যদি খুব হাইপ যদি করে, লোকে ওই ছ্যাঁচড়াদের স্ট্যান্ডার্ডের সাথে তোকে গুলিয়ে ফেলবে। তোর দরকার কি, যে শিক্ষিত ফ্যান বেস, যাদের কথা শুনে দুটো লোক শুনবে। ঠিক আছে, যেরকম ধরো এই যে অরিজিৎ চক্রবর্তীর সাথে পডকাস্ট করেছে, অরিজিৎ চক্রবর্তীর পডকাস্টের ক্লিপিংস আমি দেখেছি, এইটা একটা ঠিকঠাক প্রমোশন হচ্ছে। ইভেন সুজয় নীলের সাথে করেছে। হ্যাঁ, সুজয় নীলের সাথে করছে। সুজয় নীল যদিও প্রচুর ভিডিও ঝাড়ে অন্যান্য জায়গা থেকে, বাট সুজয় নীলের একটা প্রেজেন্স আছে, আরবান লোকেরা ওর পডকাস্ট দেখে। ঠিক আছে, বা ধর আমি বলছি এই যে আর্টিস্টিক সেভেন সেন্সের চ্যানেলে একটা ইন্টারভিউ এসছে, ইন্টারভিউটার কোয়েশ্চেন আর মানে কনভারসেশনের কোয়ালিটি দেখবি যে কি ভালো। আমি বলবো অন্যান্য মিডিয়ার থেকে বেশ ভালো করেছে, এই ভাস্বতী ঘোষ এদের থেকে ডেফিনেটলি অনেক সাগর নীলের, আমি তো বলবো সাগর নীলের ইন্টারভিউ আমি দেখেছি মিঠুন চক্রবর্তীর সাথে, শিবপ্রসাদের সঙ্গে, জিদ্দার সঙ্গে। সাগর নীলের ইন্টারভিউ স্কিল যত এই প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া বা ধর নিউজ মিডিয়া, ঠিক আছে, ভাস্বতী যাদের কথা বলছিস, ঠিক আছে, এই জার্নালিস্ট তো একটা সময় বলেছিল যে চেঙ্গিজ আমাদেরকে হিংসা করতে শেখাচ্ছে, চেঙ্গিজ থেকে মানুষ কি শিখবে। এখন খুব জিদ্দা 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 জিদ্দা, যাই হোক এদের কথা বাদ দে, ঠিক আছে। তো এই এই ইন্টারভিউ গুলো ভালো হচ্ছে, কিন্তু এই বাকি কিছু ছাপড়ি চন্দন রয়েছে যারা নিজেদের স্বার্থে ইউজ করে, বা এইসব আলতু ফালতু লোকজনকে ইন্টারভিউ দাও। তাও তো দেখ, আগে দুটো আলুর বস্তা ছিল সারাদিন জিদ্দাকে নিয়ে ভিডিও করতো, তারা এখন জিদ্দাকে নিয়ে কোনো কথা বলে না, ওটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ওকে, যাই হোক, এনিওয়ে, সুপ্র মুখটা তোলো, তুই সুপ্র মুখ ঢাকছে কেন এরকম ভাবে, দেখ বল। আচ্ছা, এবার আমি সুপ্রতার কাছে আসছি। তোকে কি কেউ বলেছে আলুর বস্তার উপর লাইট ফেলতে? কে আলুর বস্তা? সুপ্র কিছু বলতে হবে না, শুধু শুধু হাতটা হাই করে শুধু এদিক ওদিক করে মাথাটা একটু ঘুরিয়ে। আলুর বস্তা বলতে আমার মনে পড়লো, আলুর বস্তা এখন একখানা আলুর বস্তা হয়ে গেছে, ঠিক আছে, যারা এই কথাটা বুঝবে। গুড ওয়ান। যাই হোক, আমি সুপ্রতার কাছে বলে টাকাটা, গানগুলো কিন্তু ভালো হয়েছে, যে দুটো গান এসেছে দুটো গানই ভালো হয়েছে বেশ। হ্যাঁ, আমার মানে মিউজিক ভিডিওটা নিয়ে সমস্যা ছিল সেকেন্ড, বাট গানগুলো ভালো। সুপ্রদা, তোমার টক্সিকের টিজার কেমন লেগেছে, এই ট্রেলার কেমন লেগেছে? ঠিকঠাক। মানে কি কি খারাপ লেগেছে আর ভালো লেগেছে যদি বলো। খারাপ কি জানি না, আমার ডাবিং এ সমস্যা লেগেছে। আমি হিন্দি ভার্সনটাই দেখেছি, কারণ যেটা বুঝবো না সেটা আমি দেখি না। আমি অতটা মাস্টারপিস নয় যে কথা চলছে এক, নিচে চলছে আরেক, ওইভাবে আমি জিনিসপত্র দেখি না। তো যে হিন্দি ডাবিংটা খুব প্রবলেমেটিক। মানে কিয়ারা আডবাণী হোক কি যে কেউ হোক, যখন কথা বলছে তার এক্সপ্রেশনের সাথে ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ যেটা আসছে সেটা ম্যাচ খাচ্ছে না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে যেইভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে, মানে জাওয়ানের অ্যাঙ্গেল একটা বোঝা যাচ্ছে আছে, বাবা ছেলের ব্যাপার। বাট তা সত্ত্বেও মানে এখানে যে কটা নায়িকা আছে, যে কটা নায়িকাকে এখানে দেখানো হচ্ছে, প্রত্যেককে না মানে প্রত্যেকের কোনো মানে বুঝতে পারছি না, মানে পজিশনটা কি। এখন হয়তো এত বড় ট্রেলার বানিয়ে তারা সবকিছু রিভিল করতে চায়নি, তো সেটা একটা রিজন হতে পারে। তো আমি কেন জানি না খুব স্ক্যাটার্ড লেগেছে আমার ট্রেলারটা।
আর হচ্ছে যেইভাবে এখানে মানে কি বলবো ওই লাইটের এফেক্টস দিয়ে ম্যাক্সিমাম সিনসই মানে খুবই কন্ট্রাস্টিং, মানে এই মানে হিপি কাইন্ড অফ ভাইব হয় না, মানে ওই টাইপের যেন ট্রেলারটা যেন হয়েছে, মানে কেউ টিপসি, কেউ কেউ মানে ওই মানে কি বলবো, মানে এই ধরনের কাজে আমি খুব একটা বেশি অ্যাকাস্টম নয় আমার, মানে হলে নয় প্রপার হোক, অবভিয়াসলি র হতে হবে, মানে র যে হবে তার কোনো মানে নেই যে র হলে খারাপ, বাট আমার কারণে ট্রেলারটা খুব একটা প্লেজেন্ট লাগেনি। ইনফ্যাক্ট টিজারটাও খুব একটা ভালো ছিল না, টিজারটা তো আরো জঘন্য ছিল, সেখান থেকে ট্রেলারটা তাও কিছুটা লেভেল, বাট যদি ওভারঅল বলি ট্রেলারটা আমার খুব একটা আহামরি লাগেনি। প্রত্যেকটা টক্সিক কেমন লেগেছে? আমার একটা কথা আছে এখানে, বিষয়টা হচ্ছে দেখবি যবে থেকে বলিউডের সিনেমা এক একজন লেজেন্ড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এসেছে, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখবি একটা সিগনেচার কিছু সিনেমা আছে, ওই নামগুলো শুনলেই কিন্তু এদের নামগুলো ভেসে ওঠে। দিওয়ার, শোলে, কার নাম ভেসে ওঠে? অমিতাভ বচ্চন। ঠিক আছে, এরকম কিছু কিছু সিনেমা আছে। এবং টক্সিক আসুক বা এর পরবর্তীতে ইয়াসের যা আসুক না, ইয়াসের ওই যে সিগনেচার যে সিনেমা, সেটা শুধুমাত্র ওই টপে কিন্তু একটাই থাকবে, সেটা হচ্ছে কেজিএফ। মানে ইয়াস এর পরবর্তীতে যা সিনেমা করুক না কেন, ও তো ভাবছে যে এইটাকে ছাপিয়ে গিয়ে আলাদা কিছু করার চেষ্টা করবে বা আলাদা কিছু হবে, কিন্তু ইয়াসকে কিন্তু চিনবে ওই ইয়ে দিয়ে, কেজিএফ দিয়ে। ইভেন তুই আরেকটা জিনিস দেখ, এই যে কি যেন বলে, রেবেল স্টার প্রভাস, খুব লোকের মাতামাতি, এত কিছু করলো, এত কিছু সিনেমা আনলো, আমি দেখি টিজার ট্রেলার দেখেই বলে দিচ্ছি এ চলবে না, আর সেটাই হয়েছে। দেখ, আমাদের কথা খুব একটা লোকে বেশি শোনে না, কেননা আমাদের সাবস্ক্রাইবার বেসটা খুব কম, অডিয়েন্স এরকম দেখতে আসে, কিন্তু দিনের শেষে গিয়ে ওই কথাগুলোই কিন্তু খেটে যায়। যখন আমরা বলি তখন লোকের হয়তো খারাপ লাগে, খুব তো লোকে লাফালাফি করে, কিন্তু ওই বাহুবলী দিয়েই কিন্তু প্রভাসের কি হয়েছিল। তুই প্রভাসের আগের সিনেমাগুলো দেখ, পরবর্তী সিনেমা দেখ, ওর কেউ ওকে চিনবে না, কেউ মুতেও বুঝবে না ওকে, ওই একটাই বাহুবলী। ওকে, ইভেন তুই রাজামৌলির ইয়েটা দেখ, এই যে তোর জুনিয়র এনটিআর কিন্তু ভালো ভালো সিনেমা করেছে, পরবর্তীতেও করেছে, তো জুনিয়র এনটিআর এর পরিচয়টা কি দিয়ে হলো? ও রাজামৌলি আর দিয়ে। তা এরকম কিছু কিছু ব্যাপার আছে। এবং টক্সিক, আমার যেটা মনে হয়, যেহেতু ইয়াশ এই নামটা যুক্ত আছে এরকম, আর যেরকম ওর অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্স, আমার কাইন্ড অফ ওই কেজিএফই লেগেছে, ওই ভার্সনটাই যেন আমার লাগছে, আলাদা যে কোনো আলাদা ব্যক্তিত্বকে আমি দেখতে পাচ্ছি ওখানে, সেটা কিন্তু ফুটে উঠছে না। হ্যাঁ, বাবা ছেলের গল্প, গল্পের মধ্যে আমার আহামরি বা নতুনত্ব কিছু লাগেনি, এরকম কাইন্ড অফ সিনেমা, সেটা আমি ট্রেলারেও বলেছি যে 80s 90s এ অমিতাভ বচ্চনের এরকম বা ধর্মেন্দ্রের এরকম অনেক সিনেমা আমরা দেখেছি। ঠিক আছে, তা ওই একই, এবার যেহেতু এটা 2026, এটাকে আলাদা একটু প্রেজেন্ট করে, একটু ল্যাভিশ ভাবে, একটু আলাদা সিজিআই ভিএফএক্স এই সমস্তর উপর কাজ ফাজ করে দেওয়া হয়েছে। এবং সূত্র যেটা বললো আমি একদম একমত, হিন্দি ডাবিং খুবই বাজে, কিয়ারা আডবাণীর কথাগুলো খুব প্রবলেমেটিক, করে চিৎকার করছে, কিছু বোঝা যাচ্ছে না, ইমোশনটা এই যে গান করে চিৎকার করছে, কেমন একটা অদ্ভুত লাগছে। আর আদার্স ক্যারেক্টার গুলো, রুক্মিণী বসন্ত বা ইয়েতে যাদের যাদের আছে, খুব বেশি যে তাদের কিছু দেখানো হচ্ছে বা গল্পের মধ্যে যে কিছু আছে সেরকম কিছুই না, অনেকটা কাইন্ড অফ ওই সালারের ভাইব পাওয়া যাচ্ছে, যে সালারের যেরকম একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, ওর সাথে একটা ইন্টার কানেকশন, হ্যানা ত্যানা এই সমস্ত বিষয়, রাজনৈতিক জিনিসপত্র, হয়তো এবার এটা সম্পর্ক, রাজনীতি এখানে বলছি না, এখানে হয়তো সম্পর্ক, ড্রাগ মাফিয়া, এর ভাই একে, ওর ভাই ওকে, ঠিক আছে, ওই কাইন্ড অফ। আবার অনেকটা বলতো কি, ওই রেপ 3 যেরকম আমরা দেখেছিলাম, সে ওটা একটা ফ্লপ সিনেমা হয়েছিল, এর ভাই ওকে গিয়ে মারছে, এর ভাই একে গিয়ে করছে, এর ভাই একে গিয়ে করছে। এবার ডাইরেক্টর কি দেখায় না দেখায়, এবার ডাইরেক্টরের উপর নির্ভর করছে, কিন্তু ওপেনিং ভালো নেই, যেহেতু ইয়াসার সিনেমা, এটার একটা হাইপ আছে, ওপেনিং ভালো নেই। আর মোটামুটি 2 দিনও লাগবে না, একদিনের মধ্যে মোটামুটি এই সিনেমাটা ডিসাইড হয়ে যাবে যে এই সিনেমাটা কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এবার স্বর্ণজ্যোতিরা বলো, তোমার টক্সিকের ট্রেলার কেমন লেগেছে আর তুমি কতটা এক্সপেকটেশন রাখো? আমার টক্সিকের প্রথম যে টিজার, যেটার মধ্যে ওই গাড়ির মধ্যে ওই জাম্পিং কার মার্কা একটা জিনিস ছিল, ওই টিজারটাকে আমি ব্রেকডাউন করেছিলাম।
ওই টিজারটা অবধি, তার আগে যা পোস্টার ড্রপ করছে বা লুক ড্রপ করছে, ততক্ষণ অবধি আমার একটা উত্তেজনা ছিল। ওই টিজারটা বোধহয় মেজর একটা ব্লো, যেটা আমার পোষায়নি। তারপরে ওরা একটা বড় সড়ো মতো টিজার কিন্তু বার করেছিল, যেখানে এই টিকিট বলে ক্যারেক্টারটাকে রিভিল টিভিল কিন্তু করা হয়েছিল। তারপরে এই সমস্ত নায়িকাদেরকে নিয়ে একটা টিজার বার করলো, আর তারপরে এইটা। ঠিক আছে, এবারে দেখ, প্রথম কথা হচ্ছে কি, যে কোনো জিনিস যখন এতবার করে যখন আসছে না, তখন বোঝাই যাচ্ছে যে এরা অডিয়েন্সের রিসেপশনটা এরা সন্তুষ্ট নয়, এরা সেই অডিয়েন্সের পারসেপশন বা রিসেপশনটাকে চেঞ্জ করার ট্রাই করছে। এবারে দেখ, এই ডিরেক্টরের যে নাম গীতু মোহন দাস, তার যা ফিল্মোগ্রাফি, আর তার সাথে আমাদের রকিং স্টার ইয়াসের ফিল্মি স্টাইল বা ঘরানা যদি বলি, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ঘরানার লোক। মানে ফ্রাইড রাইসের সাথে তোর চিকেন চাপ ভালো লাগতে পারে না, ওকে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনই ভালো লাগে। এবার আমার ব্যক্তিগতভাবে টিজার ট্রেলার যাই দেখেছি, আমার দেখে এটা মনেই হচ্ছে না যে এটা গীতু মোহন দাসের ফিল্ম। আমার মনে হচ্ছে এটা ইয়াসি গল্প টল্প সবকিছু অ্যাপ্রুভ করে আলটিমেটলি ওর সে মতনই ফিল্মটা ইয়ে করা হয়েছে। এবার হলিউডে একটা খুব ফেভারিট জিনিস আছে, যে কোনো সিনেমা যখন ফ্লপ হয় না, তখন এই ভেতরের সব কোন্দলগুলো সব বাইরে বেরিয়ে আসে, ডাইরেক্টরটা কথা বলতে থাকে, অ্যাক্টরটা কথা বলতে থাকে। আমাদের এখানে সেটা হয় না, আমাদের এখানে সেটা হয় অনেক পরে হয়। ঠিক আছে, যে বহু বছর পরে, কারণ এখানে সবারই একটা প্রাণের ভয় আছে, আর এখানে সবকিছু পাওয়ার আর ইনফ্লুয়েন্স দিয়ে চলে, বা কাজ পাবো না, এই তারের সাথে পাঙ্গা নিলে পরে কাজ পাবো না, হ্যান ত্যান, এসব ফ্যাক্টর গুলো তো রয়েছেই। এবারে দেখ, পার্সোনালি আমি যদি বলি, আমার মনে হয় যে টক্সিক একটা বাজে সিনেমা হবে, কিন্তু এটা যে আমার মনে হচ্ছে না, আমার এটার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে এখনো অব্দি ক্ষীণ একটা আশা রয়েছে যে এই সিনেমাটা ভালো হলেও হতে পারে। কিন্তু টক্সিকের ট্রেলারটা পার্সোনালি ভালোই লেগেছে, আমি কিন্তু মানে টিজারের থেকে আমার টক্সিকের ট্রেলারের সব জিনিস খারাপ লাগেনি, বাট সুপ্র যে পয়েন্ট গুলো বললো না, যে ভাই লিপসিঙ্ক ম্যাচ করছে না, এক্সপ্রেশন, যেরকম তোরা যদি মনে করে দেখিস অ্যানিমেটেড ট্রেলার বেরোনোর পরে রাশ্মিকার একটা ডায়লগ নিয়ে খুব ট্রোল হয়েছিল। আমরা সিনেমা যখন দেখেছি তখন কিন্তু ওই সিনটা অত বাজে কিন্তু লাগেনি। দেখ, ট্রেলারের মধ্যে তো এক একটা সিনের যে হাই পয়েন্ট, সেগুলোকে তুলে তুলে নিয়ে দিয়েছে লোকের ইন্টারেস্ট বিল্ড করার জন্য। এবার আমরা সিনেমায় যখন দেখবো, তখন আমরা পুরো সিনটা দেখবো না, যে সিনটা কি করে আস্তে আস্তে করে উঠে ওই জায়গায় যাচ্ছে। ভিএফএক্স এ কিছু সমস্যা আছে, যদিও পার্সোনালি আমি বলছি ইন্ডিয়ান সিনেমার ভিএফএক্স দিয়ে আমি ভাবা বন্ধ করে দিয়েছি। আর ভিএফএক্স আজকাল হলিউডেও খারাপই হয়। খালি ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে সবাই বলে আমি 500 কোটি দিয়ে বানাচ্ছি, আমি 1000 কোটি, আমি 4000 কোটি দিয়ে বানাচ্ছি। লোকে ইনস্টাগ্রামে স্পাইডারম্যানের বিয়ের ভিডিও বানাচ্ছে, সেখানে অ্যাভেঞ্জার্স সবাই রয়েছে, তলায় একজন কমেন্ট করছে স্টিল বেটার ভিএফএক্স দ্যান রামায়ণ। এবং কথাটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ঠিকই লিখছে, কথাটা করে ভুল লিখছে না। ইভেন রাওয়ানের ভিএফএক্স মানে শাহরুখ খানের রাওয়ান যেটা বেরিয়েছিল ওটার সাথেও কম্পেয়ার করছে। হ্যাঁ, তো কম্প্যারিজন তো হবেই ভাই, ঠিক আছে, কারণ ভাই রাওয়ান 2011 সালে এসেছিল, রাওয়ানের যা ভিএফএক্স ছিল, তুমি আজকের দিনে দাঁড়িয়ে সেটাই অ্যাচিভ করতে না যদি পারো, তাহলে পরে কথাবার্তা তো হবেই। এখন তা সত্ত্বেও আমি বলবো টক্সিক থেকে আমি বেশি হাই হোপ রাখছি না। ব্যক্তিগতভাবে আমি ইয়াসের ফ্যান, ঠিক আছে, যদি এই সিনেমাটা হিট করে বা প্রচুর পয়সা কামায় আমি খুব খুশি হব, কিন্তু আমার কেন জানি মনে হয় যে সিনেমাটা কোয়ালিটি ওয়াইজ খুব একটা বেশি ভালো হবে না। মানে কেজিএফ লেভেলে তো যাবেই না, কেজিএফ অন্য লেভেল, ইন্ডিয়ান কমার্শিয়াল ফিল্ম একদিকে আর কেজিএফ আরেক দিকে। আমার ইন্ডিয়ান কমার্শিয়াল ফিল্ম, সেটা সাউথের থেকে হোক কি বলিউড থেকে হোক কি বাংলা থেকে হোক, আমি কমার্শিয়াল ফিল্মের ফ্যান একেবারেই নই, ঠিক আছে। সেখানে কেজিএফ কে নিয়ে কেউ আমার সামনে ফালতু কথা বললে পরে তার চাপ আছে ভাই, তোরা সেটা প্রত্যেকেই জানিস। ওকে, তো যাই হোক, এই ছিল বক্তব্য। তো আমরা একদম মানে পডকাস্টের শেষের পথেই রয়েছে, সবার শেষে একটাই সবাইকে কোশ্চেন করবো, তোমরা ওই একটা ছোট করেই সবাই অ্যান্সার দিও। জিদ্দা কালকে লাইভে ছিল এবং লাইভে এসে কিন্তু বলেছে যে বস 3 হবে, ঠিক আছে, বস 3 নাকি কাজ চলছে, তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য? সর্বপ্রথমে স্বর্ণজ্যোতিটাই বলো। বস 3 করতে হলে ডিরেক্টর ভাই
যাদের নাম করলাম অভিরূপ ঘোষ, অরিজিৎ সরকার তথাগত, হুম। আর না হলে পরে রাজ চক্রবর্তী বা রিঙ্গো বা রয়্যাল বেঙ্গল টাইগার যে বানিয়েছিল, হুম, হুম। আর না হলে পরে ওই এনকে সলিল যদি বেঁচে যদি থাকে তো এনকে সলিলকে দিয়ে ডাইরেক্ট করাও ভাই, হ্যাঁ উনি আছেন, উনি আর রবি কিনাগি আছেন। ঠিক রবি আছে? কিনাগিরও বস ডিরেক্ট হ্যাঁ, করছে। তো তাদেরকে দিয়ে ডাইরেক্ট করাও ভাই। ওকে অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে, আলবাল ছোলার ডাল নিয়ে এক্সপেরিমেন্ট অনেক হয়ে গেছে। দুই, বস 3 যদি হয় তো ভাই গল্পের দিকে জোর দাও রেদার দ্যান স্কেল, কারণ এই সিনেমাটা ফ্লপ যদি যায় তাহলে ওই বস 3 নিয়ে বহু বছর ধরে কথাবার্তা শুনছি আমি, ঠিক আছে, বহু কোটি বছর হয়ে গেছে। ওকে, তো ভাই স্কেলের থেকে বেশি তুমি আগে না লোকজনকে, জিদ্দা অত্যন্ত ওয়াইজ একজন মানুষ, ঠিক আছে ভাই, তুমি লোক ঠিক চুজ করো, স্যার 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 করে একদম ইমোশনাল কথা বলে একদম তোমার মনে হলে আছে এ আমার জন্য ভালো করবে। তেল মারতে লোকে খুব ভালো পারে, তেলিয়া পোকাদের ছাড়া যে অনেস্টলি একদম ইমানদারির সঙ্গে কাজ করবে, যে কাজের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবে না, ওরকম লোক খুঁজে খুঁজে বার করে তাদের সাথে কাজ করো। তো বস 3 বানাও, বস 4 বানাও, যাই বানাও। প্রত্যয়দা তোমার কি রিয়াকশন? আগে আসুক তারপর। না মানে তোমার কি মনে হচ্ছে, মানে মানে এখন দাঁড়িয়ে ওই তো বস 3 বা তারপর না, আমি তো আর বছরই নিয়ে তো আর প্রেডিকশন করে তো আর 150-200 ভিডিও বানাতে পারবো না প্রত্যেক বছর যে আসছে 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 আসছে, ঠিক আছে? কেননা ওইটা করার জন্য তো একটা মিনিমাম বেসিক শিক্ষা বা একটা লজ্জা, একটা বিষয়বস্তু থাকার দরকার। মানে ওইটা আমার মধ্যে আছে, একটা শিরদাঁড়া বলে বিষয়বস্তু তো আছে। মানে প্রত্যেক বছর বছর অডিয়েন্সকে চুতিয়ে বানানো, বস্তি আসছে বস্তি আসছে বস্তি আসছে। এবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, লাইভে যখন জিদ্দা বলেছে এটা নিয়ে অন মানে প্রসেস চলছে, চিন্তা ভাবনা হচ্ছে, বসবো, এইটুকু বলেছে নাকি? এবার আমি তো লাইভটা দেখিনি, আমি কিছুটা শুনেছি, আমি 5 মিনিট মতো শুনেছি, আমি পুরোটা শুনিও নি। যাই হোক, আমি কিছু কিছু পডকাস্ট অন্য যেগুলো কথাবার্তা হয়েছে সেই পডকাস্ট গুলো দেখেছি। যাই হোক, তা আমি জানি এই সমস্ত লাইভ মানেই সিরিয়াস কোনো কিছু নিয়ে আলোচনা হবে না, সুতরাং এটা আমি দেখার প্রয়োজনও বোধ করিনি, আমি অল্পখানেই দেখেছি, ব্যাস। আসুক আগে কাজটা, যদি আসে তাহলে স্বর্ণ যেটা বললো যে কোয়ালিটি লোকজনের সাথে মানে কাজ করা উচিত, ওই তেল দেওয়া লোকজন যারা সারাক্ষণ ওই চারটে থাকে তাদেরকে বাদ দেওয়া উচিত, এটাই হচ্ছে ব্যাপার। এবার আসলে ফাইনাল আসলে তখন বলতে হবে, এটাই। সুপ্রদা তোমার কি রিয়াকশন বস 3? বস 3 যে আসবে এই কথাটা আজকে না অনেকদিন ধরেই বলা হচ্ছে, মানে অনেক বছর ধরে। এবার আমার দুটো কথা আছে বলার, যে কোনো ফিল্ম যখন একটা ফ্র্যাঞ্চাইজি লেভেলে যায় সেটাকে এনক্যাশ করার জন্য যে স্টারই সেটা লিডিং থাকে সে ওটাকে বারবার আনতে থাকে। বাট এর মানে এই নয় যে কন্টেন্ট সেরকম কিছু নেই, কিন্তু যেহেতু ফ্যান্সরা চাইছে বলে আমি বস 3 নিয়ে আসবো, সেটাকে নিয়ে ভাববো, সেটা না করে আমার মনে হয় যেটা প্রত্যয় বলেছে বা স্বর্ণ বলেছে সেটাকে আমি একটু টুইক করে বলছি, যে প্রপার কন্টেন্ট, প্রপার গল্প, যেটা বস এবং বস 2 এক্সটেন্ড করে আসছে, এবং ক্যারেক্টারাইজেশন গুলো বা যে যে ক্যারেক্টার্স গুলোকে আমরা দেখেছি সেটাকে নিয়ে এগোচ্ছে, কোনটা ল্যাপস হচ্ছে কোনটা সামনে আসছে সেটা বুঝে একটা গল্প তৈরি হোক, তারপর সেটাকে প্রপার কমার্শিয়াল ডিরেক্টরকে দিয়ে বানাক। ওই ফ্যান্সরা লাফাচ্ছে আসবে বলে এবং তাই জন্য আমি নিয়ে আসছি, সেই সব না করে একটা প্রপার জাস্টিফিকেশন দিয়ে তারপর আনুক। ওই শুধু 3 জুড়ে দিলাম একটা নামের পাশে, সেটা হয় না। মানে ওইটুকুনি একটু বুঝে আমার মনে হয় মেকার্সরা করা উচিত, এটাই বলবো আর কি। একদম, এখানে আমি পডকাস্টটা শেষ করছি এবং আমি চাইবো বা আমরা সকলেই চাই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা ভালো চলুক। অ্যাজ আ বাংলা সিনেমা লাভার বিশেষ করে আমি তো চাইবই যে ভালো চলুক, কারণ হ্যাঁ আমিও এতদিন চাই, বাদে আমিও বুকটা কামব্যাক করছে। সেখানে দাঁড়িয়ে এত আমার বড় মনে হয় করে একটা সোলো সাকসেস রিলিজ পাওয়া করেছে সে, উচিত। তো তার মানে সেই প্রতিদানটা দেওয়া উচিত আমার মনে হয় হ্যাঁ আমার অডিয়েন্সদের। মনে হয় যে একটা তাকে মানে অ্যাটলিস্ট একটা সুযোগ দাও, এরপরে দেখা যাক জিদ্দা কত কি করে। বছরে তো শুনছি 3 থেকে 4টে সিনেমা নাকি করবে, এটা ইন্টারভিউতে পুরোপুরি শুনলাম। দাঁড়িয়ে আছে যে সমস্ত অডিয়েন্সরা মানে এই যে অপেক্ষাটা করেছে, এই যে তারা ট্রেলার লঞ্চ ইভেন্টে গেছে, এই যে প্রত্যেকটা পডকাস্ট দেখেছে, প্রত্যেকটা ইন্টারভিউতে কমেন্ট করেছে,
নানা রকম ভাবে এইটা করেছে, জিদ্দা লাভ ইউ হাজার একটা জায়গায় কমেন্ট করে ভরিয়ে দিয়েছে। ওই কমেন্টটা যেরকম করছেন, টিকিটটা কেটে সিনেমাটা গিয়ে দেখতে চান, এটা হচ্ছে মোদ্দা কথা। এটাই হলো ব্যাপার। ঠিক। আর পডকাস্ট সবার চ্যানেলেই আসবে, স্বর্ণজ্যোতিদার চ্যানেলেও আসবে, প্রত্যয়দার চ্যানেলেও আসবে, সুপ্রদার চ্যানেলেও আসবে। সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন, এবং এই পডকাস্টটা ভালো লাগলে লাইক করবেন। এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে, সেটা ডিফারেন্ট মতামত হতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করবেন বেশি বেশি করে। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।